ফাঁদ বা ট্র্যাপ সবাই তো কম বেশি দেখেছেন। ফাঁদ দিয়ে বড়জোর কি করা সম্ভব বলে আপনার মনে হয়? আপনার উত্তর হবে পশু, পাখি কিংবা মাছ এসব শিকার করা। কিন্তু কখনো কি আপনি মানুষের ফাঁদ দেখেছেন যেখান থেকে 3 মিনিটের মধ্যে বের হতে না পারলে এমন জঘন্য মৃত্যু হবে যেটি আপনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি? আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি 2023 সালে মুক্তি পাওয়া হরর, মিস্ট্রি এবং থ্রিলার জনরার মুভি স এক্স। এটি স ফ্র্যাঞ্চাইজের 10ম পার্ট। মুভিটি স এর সিকুয়েল এবং স 2 এর প্রিকুয়েল। তাই আপনি যদি এই মুভির আগের 9টি পার্ট না দেখে থাকেন তাহলে আপনার বুঝতে অতটা সমস্যা হবে না, কারণ এই মুভিটি বানানোই হয়েছে নিউ অডিয়েন্সদের কথা বিবেচনা করে। এই মুভির ডিরেক্টর কেভিন গ্রুটার, যিনি স ফ্র্যাঞ্চাইজের স্টার্টিং থেকেই ইনভলভ ছিলেন। এছাড়াও তিনি স ফ্র্যাঞ্চাইজের 5টি পার্টই নিজে এডিট করেছিলেন। স 6 এবং স 7 এর ডিরেক্টর ছিলেন। স 8 বা জিগস এরও এডিটর ছিলেন। তাই তার থেকে ভালো এই মুভি কেউ বানাতে পারবে বলে আমার মনে হয় না। এই মুভির রাইটার ছিলেন জশ স্টোলবার্গ এবং পিটার গোল্ডফিঙ্গার, যিনি জিগস এরও রাইটার ছিলেন। হ্যালো সিনেমার শত্রুরা, আজকে রয়েছি আপনাদের সাথে আমি জিগস, আর আপনারা দেখছেন মোশন পিকচার বাংলা। তাহলে চলুন 2 ঘন্টার মুভিকে 30 মিনিটে ফুল উপভোগ করা যাক। মুভির শুরুতেই দেখা যায় আমাদের মুভির মেইন ক্যারেক্টার জিগস বা জন ক্রেমারকে, যে নিজে এমআরআই স্ক্যান করছিল। এরপর সে তার ডক্টর থেকে জানতে পারে তার ব্রেইনে ক্যান্সার হয়েছে এবং বর্তমানে সে ক্যান্সারের লাস্ট স্টেজে থাকা একজন পেশেন্ট, যার ফলে তার হাতে মাত্র কয়েক মাস সময় রয়েছে। খানিকক্ষণ পর হসপিটাল থেকে বের হওয়ার সময় জিগস একটি কেবিনে একজন রুম ক্লিনারকে দেখতে পায়, যে সেখানে থাকা একটি পেশেন্টের তার ড্রয়ার থেকে মূল্যবান জিনিসগুলো চুরি করছিল। আর ওই পেশেন্টের অবস্থা খুব মুমূর্ষু ছিল এবং তার হাতটি একটি ডিভাইস দ্বারা সোজা করা ছিল। আপনি যদি এই জিগসের ক্যারেক্টারের সাথে অনেক আগে থেকে পরিচিত হয়ে থাকেন তাহলে আপনার জানারই কথা যে জিগসের এসব খারাপ কাজ মোটেও পছন্দ না। পেশেন্টটির হাতের মেডিকেল ইকুইপমেন্টকে কেন্দ্র করেই জিগস একটি ট্র্যাপ ডিজাইন করে ফেলে, যেখানে সে ওই ক্লিনারকে ফাঁসিয়ে দেয়। এই ট্র্যাপের নাম ছিল দি আই ভ্যাকিউম ট্র্যাপ। গেমের রুলস হচ্ছে 1 মিনিটের মধ্যে এই চোরকে 5 বার ডায়াল ঘোরাতে হবে, যার ফলে তাকে একে একে তার ডান হাতের 5টি আঙুলি ভাঙতে হবে, আর তা না হলে এই ভ্যাকিউমটি তার 2টি চোখ উপড়ে ফেলবে। জিগসর ফিলোসফি হচ্ছে সে তার ভিকটিমের দোষ অনুযায়ী ট্র্যাপ বানায় এবং ভিকটিমকে সরাসরি না মেরে তাকে ট্র্যাপের ভেতর ফাঁসিয়ে দেয়। সে ভিকটিমকে এমন একটি সিচুয়েশনে ঠেলে দেয় যেখান থেকে তাকে হয় কিছু একটি করে তার নিজের জীবনটা বাঁচাতে হবে, না হয় সেখানেই মরতে হবে। চয়েস তখন সেই ভিকটিমের উপর নির্ভর করে। যদি ভিকটিম খুব টাফ হয় তাহলে সে বেঁচে যায়, আর অন্যথায় সেখানেই মারা যায়। অ্যাজ এ এক্সাম্পল, এই চোরটি যে হাত দিয়ে চুরি করছিল, জিগস তার সেই হাতেই ট্র্যাপটি বসিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে তার 5টি আঙুলি নিজেকেই ভাঙতে হবে, যাতে ভবিষ্যতে সে তার এই হাত দিয়ে কারো জিনিস চুরি করার দুঃসাহস না করে। আর সে যদি এমনটা করে তাহলে তাকে তার চোখ দুটি হারাতে হবে। মোট কথা, যখন সে চোখেই কিছু দেখতে পারবে না তখন সে চুরি বা কিভাবে করবে? জিগস তো তার বদভ্যাসটি ছাড়াবে, বাট এটি সম্পূর্ণ ভিকটিমের উপর যে সে তার অভ্যেসটি কিভাবে ছাড়বে। এই ফিলোসফির কারণে জিগস বাকি হরর লেজেন্ডসদের থেকে নিজেকে আরো প্রভাবশালী করে তুলেছে। আপনি কি জিগসর এই ফিলোসফির সাথে একমত? কমেন্টে জানাবেন প্লিজ। টাইম স্টার্ট হলে ভ্যাকিউম মেশিনটি তার চোখগুলো ধীরে ধীরে টেনে নিতে থাকে, যেটি দেখে চোরটি অনেক ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি ডায়ালটি ঘুরিয়ে নিজের প্রথম আঙুলটি ভেঙে ফেলে। কিন্তু যন্ত্রণারও তো একটি সীমা আছে। তীব্র ব্যথা এবং যন্ত্রণার ফলে 1 মিনিটের মধ্যে সে শুধুমাত্র 3টি আঙুলি ভাঙতে পেরেছিল, যার ফলে তার 2টি চোখই ভ্যাকিউম মেশিনটি টেনে নিয়ে ফেলে। কিন্তু চোখ উপড়ে ফেলার পরও চোরটি বেঁচে ছিল। বাট জিগসর গেমে তো এমনটা হওয়ার কথা না। হয় টাস্ক কমপ্লিট করে নিজের জীবনটা বাঁচাতে হবে, না হয় ট্র্যাপে ফেসেই মরতে হবে। এর কারণ হলো জিগসর মাথার ভেতরেই সম্পূর্ণ গেমটি ঘটছিল। তার অবচেতন মন চোরটিকে ভিকটিম বানিয়ে সম্পূর্ণ গেমটি তার কল্পনার জগতে এতক্ষণ পরিচালনা করছিল। চোরটি জিগসকে দেখলে তাড়াতাড়ি জিনিসগুলো রেখে দেয় এবং রুম থেকে বের হয়ে যায়, যার জন্য জিগস তার অনেক প্রশংসা করে। আর যদি সে এমনটা না করতো তাহলে জিগস তার সাথে হয়তো অন্য কিছুই করত। হসপিটাল থেকে বেরিয়ে জিগস একটি ক্যান্সার সাপোর্ট গ্রুপে যায়, যেটি এক প্রকারের কাউন্সিলিং গ্রুপ। এখানে অনেকগুলো ক্যান্সার পেশেন্টদের ছোটখাটো একটি কমিউনিটি ছিল, যাদের মধ্যে একজন ছিল হেনরি কেসলার, যে জিগসের মতো বেঁচে থাকার আশ্বাস প্রায় ছেড়েই দিয়েছিল। কয়েক মাস পর জিগসকে দেখা যায় একটি ক্যাফের সামনে বসে নিজের লাস্ট উইলে সাইন করতে, যেখানে তার সামনে দেখা হয়ে যায় আবারও হেনরি কেসলারের সাথে। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কিছুদিন আগেও 4th স্টেজে থাকা একজন ক্যান্সার পেশেন্ট ছিল। তার এই নতুন জীবনের পেছনের কারণ জানতে চাইলে হেনরি জানায় একটি সার্জারির মাধ্যমে তার
তার লিভারে ক্যান্সার দূর করা সম্ভব হয়েছে, যার ক্ষতচিহ্ন সে এখনো তার সাথে নিয়েই ঘুরছে। তার এই সার্জারি করেছিল ডক্টর পিটারসন নামের একজন ডক্টর, যেসব সার্জারির মাধ্যমে শরীর থেকে ক্যান্সার বের করে এবং সার্জারির পর একটি বিশেষ ড্রাগ ককটেল দেয়, যার ফলে ক্যান্সার পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। স্টোরি কন্টিনিউ করার আগে আপনাদের একটু ড্রাগ ককটেল সম্পর্কে ধারণা দিয়ে রাখি, কারণ অনেকের মতেই এতক্ষণে এটি নিয়ে প্রশ্ন জেগেছে। এই ড্রাগ ককটেল মূলত কতগুলো মেডিসিনের মিক্সচার। এটি মূলত মেডিসিনগুলোকে আরো এফেক্টিভ করার জন্য এভাবে মিক্স করা হয়। হেনরি বলে, যদিও এই ট্রিটমেন্ট এখনো পরীক্ষণীয়াধীন রয়েছে, তাই সরকার থেকে এখনো এর অনুমোদন পায়নি। তাই ডক্টর পিটারসন এসব ট্রিটমেন্ট খুব সিক্রেটলি করে থাকে, যার ফলে খুব একটা লোক এই ব্যাপারে জানে না। যারা জানে তারা সবাই আজ ক্যান্সার থেকে মুক্ত। তিনি দেশের ভেতর এই চিকিৎসা করান না। হেনরির সার্জারি হয়েছিল অ্যাকচুয়ালি নরওয়েতে, আর এখন তারা কোথায় আছে সে ব্যাপারে হেনরির কোনো ধারণাই নেই। সে জিগসকে ডক্টর পিটারসনের ওয়েবসাইট লিংক লিখে দিলে রাতে জিগস তাদের ইমেইলের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে। এছাড়া ওয়েবসাইটে ডক্টর পিটারসনের কিছু টক শো ছিল তাদের সার্জারি এর ব্যাপারে, যেগুলো দেখে জিগস আরো ভরসা পায়। ওয়েবসাইটের একটি ভিডিও ক্লিপে ডক্টর সিসিলিয়া পিটারসনকে দেখা যায়, যে নিজেকে ডক্টর পিটারসনের মেয়ে বলে পরিচয় দেয়। সে বলে সরকার তার বাবার পেছনে পড়ে আছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো চায় না আমাদের এই ক্যান্সার প্রতিষেধকটি সকলের প্রকাশ্যে আসুক। যদি সেটি হয় তাহলে এত বছর ধরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ক্যান্সার নিয়ে যে বিজনেস করছিল সেটি বন্ধ হয়ে যাবে। আমার চিকিৎসার মাধ্যমে অনেকে উপকৃত হলেও বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর লস হচ্ছে। তাই আমরা বিভিন্ন দেশে গিয়ে এসব ট্রিটমেন্ট দিয়ে থাকি, যাতে খুব সংখ্যক মানুষকে আমাদের ট্রিটমেন্টটি পৌঁছে দিতে পারি। কিছুক্ষণ পর সিসিলিয়ার থেকে জিগসয়ের কাছে কল আসলে সিসিলিয়া জানায় তারা জিগসয়ের ট্রিটমেন্ট 3 মাসের ভেতর করতে পারবে, কিন্তু 3 মাসও তো সময় আমাদের জিগসর কাছে নেই। তাই সিসিলিয়া বলে তারা এখন মেক্সিকোতে আছে। জিগসর যদি সেখানে আসে তাহলে তারা জিগসয়ের ট্রিটমেন্ট এখনই স্টার্ট করতে পারবে। তাই দেরি না করে পরের দিনের ফ্লাইট ধরে জিগসর চলে যায় মেক্সিকো, যেখানে তাকে পিক আপ করতে আসে ট্যাক্সি ড্রাইভার ডিয়েগো। সে তাকে মেক্সিকো সিটি ঘোরাতে ঘোরাতে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই তাদের গাড়ির সামনে একটি ভ্যান এসে তাদের পথ আটকে দেয়, যার মধ্যে থেকে দুজন লোক গান নিয়ে বাইরে বের হয় এবং জিগসকে গান পয়েন্টে করে সেখান থেকেই কিডন্যাপড করে ফেলে। এরা মূলত সিসিলিয়ার ভাড়াটে গুন্ডা ছিল, যা তার অর্ডারের ফলে জিগসকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যাতে জিগসয়ের তাদের লোকেশন সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে। তাদের লোকেশনের বাড়িটিতে পৌঁছানোর পর দরজা খুললেই সবার প্রথমে তার দেখা হয় সেখানের হাউসকিপার গ্যাব্রিয়েলার সাথে। এরপর সিসিলিয়ার সাথে জিগসয়ের প্রথমবারের মতো সাক্ষাৎ হয়। 47 বছরের বুড়ো মহিলা ইনি। সো ছেলেরা চেইন অ্যাডজাস্টমেন্ট করা বন্ধ করো। সিসিলিয়া তাকে বাড়ির পেছনে একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায়। ফ্যাক্টরির বাইরে ছিল সেখানের কেয়ারটেকার এবং তার ছেলে কার্লোস, যে ফুটবলের অনেক বড় ফ্যান ছিল। ফ্যাক্টরির ভেতরে ছিল তাদের পার্সোনাল ক্লিনিক, যেখানে জিগসয়ের সাথে সাক্ষাৎ হয় মাতেও এবং ভ্যালেন্টিনার। তাদের মাঝে পার্কার সিয়ার্স নামেরও একটি পেশেন্ট উপস্থিত ছিল, যার রিসেন্টলি থাইরয়েড ক্যান্সার সার্জারি হয়েছিল এবং এই সার্জারিটি করেছিল মূলত ডক্টর কোর্টেস, যে পরবর্তীতে জিগসয়েরও অপারেশন করবে। বিকেলে সিসিলিয়া জিগসয়ের সাথে বসে বিকেলটি উপভোগ করতে থাকে। সেখানে সিসিলিয়া জিগসকে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, এমনিতে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বাট আমার হবি হলো আমি মানুষকে সঠিকভাবে বাঁচতে শেখাই, যেটিকে আপনি এক প্রকারের কাউন্সিলিংও বলতে পারেন। না ঠিকই আছে, আমাদের জিগস ট্র্যাপ বানিয়ে সমাজ সেবা করছেন, এখানে খারাপই বা কিসের? এখানে আরো একটি পয়েন্ট লক্ষ্য করুন, জিগস সিভিল ইঞ্জিনিয়ার হয় এসব ট্র্যাপগুলো ইজিলি ডিজাইন করে সেটিকে বাস্তব রূপ দিতে পারে। ট্র্যাপগুলোর ডিজাইন করার পেছনের রিজনের মতো এমন ছোটখাটো মুভির ডিটেলস আমার খুব ভালো লেগেছে। রাতে জিগসের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কারণ বাইরে কার্লোস তার ভাঙা সাইকেলটি মেরামত করছিল। সে ছোট্ট কার্লোসকে হেল্প করে তার সাইকেলটি রিপেয়ার করার জন্য, আর এভাবেই তাদের মাঝে একটি বন্ডিং সৃষ্টি হয়। পরের দিন জিগসের অপারেশন শুরু হয়ে যায়, যেখানে ডক্টর কোর্টেস তার ওপেন হেড সার্জারি করে। সামনে থাকা একটি মনিটরের মাধ্যমে জিগস অর্ধ অচৈতন্য অবস্থায় তার সম্পূর্ণ সার্জারিটি দেখতে পাচ্ছিল। সিসিলিয়া কিছুক্ষণ পর জিগসের সামনে থাকা মনিটরটি ঘুরিয়ে দেয়, যাতে জিগস সেগুলো দেখে প্যানিক না করে। কিছুক্ষণ পর এবার তারা
তারা জিগসকে সম্পূর্ণ অজ্ঞান করে ফেলে। চোখ খোলার পর সে দেখতে পায় তার সার্জারি সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং সে বর্তমানে ক্যাম্প থেকে অনেক দূরে একটি হোটেলে আছে। সিসিলিয়া তার পাশেই ছিল, জাস্ট জিগসর জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। সে জিগসকে তার ক্যান্সার রিপোর্ট দেখায়, যেখানে তার রিপোর্টটি এবার সম্পূর্ণ নর্মাল এসেছিল। এর মানে জিগস এখন একেবারে ক্যান্সার মুক্ত, শুধু তাকে দিনে 2 বেলা ড্রাগ ককটেলগুলো সপ্তাহে 7 দিন নিতে হবে। এরপর সে সম্পূর্ণ ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাবে। আর এখানে সিসিলিয়ার কাজ শেষ হয় এবং সে তার পেমেন্টটি নিয়ে চলে যায়। আর এখান থেকে জিগস পায় তার নতুন জীবন। সে সময় মতো ড্রাগ ককটেলগুলো নিচ্ছিল এবং বিকেলবেলা পার্কে ঘুরতে যেত। পার্কে বসে সে একটি নতুন ট্র্যাপ ডিজাইন করছিল, কিন্তু খানিকক্ষণ পরই সে ডিজাইনটি ছিঁড়ে ফেলে দেয়, কারণ জিগস এখন জীবনের মূল্য বুঝতে শিখেছে। তাই নতুন জীবনে সেসব পুরনো কাজগুলো আর করতে চায় না। সবকিছু ছেড়ে সে তার জীবনটি নতুন করে শুরু করতে চায়। কিন্তু তার আগে সে গ্যাব্রিয়েলাকে থ্যাঙ্কস বলতে চায়, কারণ শুরু থেকে গ্যাব্রিয়েলা জিগসের টেক কেয়ার করে আসছিল এবং তার নিরীহ সহজ সরল চেহারাটি জিগসের খুব ভালো লাগে। সে একটা ল্যান্ডমার্কের সাহায্যে তাদের পূর্বের লোকেশনটি বের করে ফেলে এবং এই ল্যান্ডমার্কটি সে তখন দেখেছিল যখন সে এবং সিসিলিয়া বসে গল্প করছিল। গ্যাব্রিয়েলার জন্য সে মেক্সিকান ফেভারিট ড্রিঙ্ক টাকিলা নিয়ে পুনরায় সেই বাড়িটিতে পৌঁছে যায়, কিন্তু এবার সম্পূর্ণ বাড়িটি ফাঁকা ছিল, এমনকি সেখানে কেয়ারটেকার পর্যন্ত সে স্থানে ছিল না। জিগস বুঝে যায় তার সাথে খুব বড় একটি স্ক্যাম হয়েছে, আর যে অপারেশনটি জিগস মনিটরে দেখছিল সেটি একটি ভিডিও টিউটোরিয়াল ছিল। জিগস এসব দেখে তার মাথার ব্যান্ডেজটি খোলার পর সে বুঝতে পারে সেখানে কোনো সার্জারি হয়নি। এসব কিছু একটি পারফেক্ট স্ক্যাম ছিল, যেটি হেনরি থেকে শুরু হয়েছিল। সবকিছু প্রপার প্ল্যান করে জীবন থেকে হার মেনে নেওয়া একজন মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে তাকে তারা ফাঁদে ফেলে। ভাগ্য ভালো সে স্ক্যামটি আগেই ধরতে পেরেছিল, তা না হলে এই আশ্বাস নিয়েই একদিন ক্যান্সার সঙ্গে করে মরে যেত, যেভাবে বাকি ভিকটিমসরাও মরেছিল। কিন্তু বাকিরা তো জিগস ছিল না। জিগস সেখানে টাকিলার বোতল ভেঙে ফেলে আর গেম তখন স্টার্ট হয়ে যায়। সবার প্রথমে সে ট্যাক্সি ড্রাইভার ডিয়েগোকে কিডন্যাপ করে এবং তার হাতে বম লাগিয়ে দেয়। তার 2 হাতের কবজিতে বাঁধা ছিল 2টি সার্জিক্যাল নাইফ, কারণ ফেক সার্জারি করা ডক্টর কোর্তেস এই ডিয়েগোই ছিল। তাই তাকে এখন করতে হবে রিয়েল সার্জারি, তাও আবার নিজের। সে প্রথমে চালাকি করে সার্জিক্যাল নাইফ দিয়ে রশি কেটে নিজেকে ছাড়িয়ে নেয়। এর ফলে তার হাতে সেট করা বমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। সামনের গ্লাসের অপর প্রান্তে জিগস দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ডিয়েগো ভেবেছিল জিগস তাকে কিছু একটা বলবে, কিন্তু এখন শুধুমাত্র তার টেপ রেকর্ডারই কথা বলবে। আমরা জিগসের আইকনিক লাইন শুনতে পারি, যেখানে সে বলছিল আই উড লাইক টু প্লে এ গেম। জিগস ডিয়েগোকে বলে তোমার হাতে মাত্র 3 মিনিট সময় আছে এই বমগুলো তোমার হাত থেকে বের করার, আর তা না হলে বমগুলো তোমার হাতেই ফেটে যাবে এবং এর সাথে তুমিও উপরে চলে যাবে। আপনার এই ট্র্যাপটি বানানোর পেছনের লজিকটি বোঝার ট্রাই করুন। জিগসের ভেতরে আছে ক্যান্সার, যেটা তাকে ভেতরে ভেতরেই মেরে ফেলছে, আর সেই ক্যান্সার বের করার জন্য ফেক সার্জারির নাটক করেছিল ডিয়েগো। তাই এখন ডিয়েগোর হাতে বমগুলো ফিট করে দেওয়া হয়েছে, যেটা ক্যান্সারের মতোই একটি নির্দিষ্ট সময় পরে তাকে তিলে তিলে মেরে ফেলবে, যেটি থেকে বাঁচার জন্য তাকে নিজের রিয়েল সার্জারি করতে হবে। সো সেখানে কোনো নাটক করা চলবে না। তাহলে জেন্টলম্যান, এখন শুরু হতে চলেছে আমাদের গেম, যার নাম দি পাইপ বম ট্র্যাপ। কাউন্টডাউন শুরু হয়ে যায়, যার মধ্যে সে 1.5 মিনিটই নষ্ট করে দেয় সে জায়গা থেকে পালানোর চেষ্টা করে। একটি সময় গিয়ে সে বুঝতে পারে এখান থেকে পালানোর কোনো পথ নেই, তাই সে তার নিজের সার্জারি করা শুরু করে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে তার 2 হাতের বমগুলো বের করতে সক্ষম হয়। যারা স দেখেছেন তারা সবাই জানেন যে সয়ের প্র্যাকটিক্যাল এফেক্টসগুলো কতটা ভয়ানক হয়। যাই হোক, তার জীবনটি এবারের মতো বেঁচে যায়। আজকের পর থেকে যদি সেই সব কাজ আবার করার পরিকল্পনা করে, তাহলে তার হাতে থাকা এই ঘাগুলো তাকে বারংবার তার কৃতকর্মের পরিণতির কথা মনে করিয়ে দেবে। জিগস তার থেকে বাকি সবার ব্যাপারে ইনফরমেশন নিয়ে নেয় এবং একটি ডিটেকটিভের সাহায্যে তাদের সবার বর্তমানের লোকেশন বের করে ফেলে। এরপর সে একে একে সবাইকে কিডন্যাপ করে ফেলে। সবার প্রথমের সিরিয়াল ছিল ভ্যালেন্টিনার, যে একটি ক্লাব থেকে একটি লোকের সাথে বের হচ্ছিল।
একটু পর সেই লোকটি তাকে একটি গাড়ির মধ্যে জোর করে তুলে নেয় এবং তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাইরে থেকে ক্রোবার দিয়ে গাড়ির গ্লাস ভেঙে লোকটির মাথায় কেউ আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং ভ্যালেন্টিনাকে তুলে নিয়ে যায়। এরপর দেখা যায় গ্যাব্রিয়েলাকে, যে মাটেওর থেকে ড্রাগস নিয়ে চলে যায়, যার কিছুক্ষণ পর ক্লাসিক জিগস রোব এবং পিগমাস পরা একজন মানুষ এসে মাটেওকেও কিডন্যাপ করে ফেলে। আপনারা কেউ কনফিউজড হবেন না, ইটস নট রোব, ইটস রোব। স ফ্রাঞ্চাইসে জিগসর একটি লেজেন্ডারি জ্যাকেট রয়েছে যেটিকে রোব বলে। গ্যাব্রিয়েলা চলে গিয়েছিল সেই একইবারে যেখানে ভ্যালেন্টিনাও গিয়েছিল। ওখানে বাথরুমে বসে সে ড্রাগস গুলো নিচ্ছিল আর সেখান থেকেই তাকেও তুলে নিয়ে যায়। সবার শেষে এখন বাকি ছিল সিসিলিয়া, যে তার ম্যানশনে জিগসার থেকে স্ক্যাম করা ডলারগুলো নিয়ে বিলাসিতা করছিল। আর সেখান থেকে দেখা যায় জিগসার থেকে তারা পেয়েছিল প্রায় 3 কোটি টাকা। এছাড়াও 9 জন কাস্টমার এখনো তাদের টার্গেট লিস্টে আছে। এদের মধ্যে যাদের থেকে তারা ইতিমধ্যে স্ক্যাম পরিচালনা করেছিল তাদের অনেকের ছবি সহ ডিটেলস সেখানে ডাস্টবিনে পড়ে আছে, যার মধ্যে আমরা জিগসার ছবিটাও দেখতে পাই। ফোনের মধ্যে সে নতুন আরেক ভিকটিমকে তাদের জালে ফাঁসাতে থাকে, আর এদিকে জিগসার থেকে স্ক্যাম করা সবার ভাগের টাকাগুলো সে ব্যাগে ভরতে থাকে। আর তখনই তার উপর কেউ আক্রমণ করে বসে। সে ছুটে গিয়ে নিজের গাড়ি স্টার্ট দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। পিগমাস পরা একজন ব্যক্তি রাস্তায় তার জন্য দাঁড়িয়েছিল, অপরজন তার গাড়ির প্যাসেঞ্জার সিটেই বসেছিল। গাড়িতে বসেছিল স্বয়ং জিগস এবং গাড়ির সামনে দাঁড়িয়েছিল জিগসর অ্যাসিস্ট্যান্ট অ্যামান্ডা। এই অ্যামান্ডাই শুরু থেকে সবাইকে কিডন্যাপ করছিল, কারণ জিগসর তো এসবের আর বয়স নেই। জিগস সেখানে সিসিলিয়াকে অজ্ঞান করে ফেলে। তাদের চোখ খুললে তারা সবাই নিজেদের সেই ফ্যাক্টরিতে খুঁজে পায় যেখানে তারা ফেক ক্লিনিক বানিয়েছিল। কিছুক্ষণ পর অ্যামান্ডা এসে সিসিলিয়ার ফোন এবং তার রোবটি একটি স্টিলের টেবিলে রেখে সেটি তাদের সকলের মাঝখানে রেখে চলে যায়। এরপর জিগস এসে তাদের সকলের মাঝে অ্যানাউন্স করে দেয় সবার প্রথমে গেম হবে ভ্যালেন্টিনার সাথে এবং এই গেমটি কেউ কুইট করতে পারবে না। আর এইটাই গেমের রুল। ভ্যালেন্টিনাকে নিজের পা কাটতে হবে, না হলে তার মাথার কাছে সেট করা একটি চেইনস এসে তার মাথাটা আলাদা করে দেবে। এসব শুনে সিসিলি এসবের প্রতিবাদ করে বলে ওঠে, তোমরা এসব করতে পারো না। উত্তরে জিগস বলে, আমরা কিছুই করব না, যা করার ভ্যালেন্টিনাই করবে। এতদিন যাবত তো তোমরাই তো সবকিছু করে আসছো। যেসব লোক প্রায় মৃত্যুর পথযাত্রী তাদেরকে তোমরা মিথ্যে বাঁচার আশ্বাস দিয়ে তাদের থেকে জীবনের শেষ সম্বলটুকু ছিনিয়ে নাও, যেটি তাদের মৃত্যুর পর তাদের পরিবারের কাজে লাগবে। তোমাদের গেম এখন শেষ, আর এখন থেকে আমার গেম শুরু। সিসিলিয়া এরপরও নাটক করছিল যেন তারা কিছুই করেনি। তাদের টিম এখনো পর্যন্ত 34 জনের সাথে এমন স্ক্যাম সাকসেসফুলি পরিচালনা করেছে, যার মধ্যে 34 জনের লিস্টই জিগসের কাছে রয়েছে। এই 34 জনের মধ্যে কেউই আজ বেঁচে নেই। এসব মানুষগুলো একটি সময় গিয়ে তাদের মিথ্যে আশ্বাস এবং তাদের শেষ সম্বলটুকু চুরি হওয়ার কষ্টে তারাও মারা গিয়েছে। তাই এখন একটু কষ্ট তো তাদেরও পেতে হবে, না হলে এরাও তাদের মতোই একটি সময় পর মরে যাবে। তাই সবকিছু এখন তাদের হাতে। গ্যাব্রিয়েলা জিগসকে বলে, আমাকে বাঁচাও প্লিজ। জিগস বলে, সেটাই তো করছি। সিসিলিয়া বলে, তোমরা এসব ঠিক করছো না। জিগস উত্তরে বলে, এখন কি তোর কথা আমাকে শুনতে হবে? এটি বলে জিগস এবং অ্যামান্ডা উপরে চলে যায়, যেখানে সব টাকাগুলো রাখা ছিল, যেগুলো সিসিলিয়ার বাসা থেকেই ইতিপূর্বেই তারা উদ্ধার করেছিল। এখন আপনারা ভ্যালেন্টিনার এমন ট্র্যাপ বানানোর পেছনে লজিকটি বোঝার ট্রাই করুন। ভ্যালেন্টিনার কাজ ছিল রোগীদের ব্লাড স্যাম্পল কালেক্ট করা। সে সার্জারির নামে বহু পেশেন্টের রক্ত নিয়ে সেগুলোকে ওয়েস্ট করেছে, তাই তাকে এখন নিজের রক্তগুলো দিতে হবে, তাও আবার কোনো কারণ ছাড়াই। তাকে 3 মিনিটের মধ্যে একটি সার্জিক্যাল ওয়্যার স দিয়ে তার থাইটি তার বডি থেকে আলাদা করতে হবে এবং হাড়ের ভেতর থেকে 1 কেজি সমপরিমাণ বোন ম্যারো বা মেরুরজ্জু বের করে একটি স্কেলে জমা করতে হবে। আর এই কাজটা যদি সে 3 মিনিটের মধ্যে করতে পারে তাহলে সে বেঁচে যাবে, না হলে তার গলার কাছে ফিট করা চেইনস স্টার্ট হয়ে যাবে এবং তার মাথা তৎক্ষণাৎ আলাদা করে ফেলবে। সহজ সরল মানুষগুলোর রক্ত যেভাবে সে ওয়েস্ট করেছে, এখন তাকেও ঠিক একইভাবে তার রক্তগুলো ওয়েস্ট করতে হবে। ওয়্যার সটা উঠানোর সাথে সাথেই টাইম স্টার্ট হয়ে যায় আর শুরু হয় আমাদের এই মুভির 3rd গেম, দ্য গিগলি স ট্র্যাপ। তখন সে তাড়াতাড়ি সটা নিজের থায়ে ঘষতে থাকে আর খুব তাড়াতাড়ি তার পাটা আলাদা হয়ে যায়,
যেটি দেখে বাকি 3 জনেরই অবস্থা টাইট হয়ে যায়, কারণ তারাও এতক্ষণে বুঝতে পেরেছিল ইটস নট এ জোক। খানিকক্ষণ পরেই তাদেরও ঠিক একই অবস্থাটাই হবে। এরপর সে একটি সাকশন পাইপ তার হাড়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, যেটি তার হাড়ের মধ্যে থেকে রক্ত এবং বোন ম্যারো দুটোই তার হাড়ের ভেতর থেকে বের করছিল। তার সব রক্তগুলো ওয়েস্ট হয়ে নিচে জারে পড়ে যাচ্ছিল এবং স্কেলে শুধু তার বোন ম্যারোই জমা হচ্ছিল। 1 কেজি বোন ম্যারো জমা হতে আর কিছুক্ষণ বাকি, আর তখনই সময় শেষ হয়ে যায়। সেখানে ভ্যালেন্টিনার মাথার কাছে ফিট করা স মেশিনটি তখন স্টার্ট হয়ে যায়, আর তার মাথা সেখানেই কাটা পড়ে যায়। ভ্যালেন্টিনার নিথর দেহের 3টি টুকরোই মাটিতে পড়েছিল, আর চারিদিকে ছিল সকলের হাহাকার। তখনই টেবিলে থাকা সিসিলিয়ার ফোনটি বাজতে শুরু করে, কিন্তু টেবিলটি সকলের নাগালের বাইরে ছিল। তখন সিসিলিয়া মাথা খাটিয়ে একটি মেটালের পিস হাতে নেয়। তখন সেটি দিয়ে ভ্যালেন্টিনার পেট চিরে তার ইন্টেস্টাইন বা অন্ত্র বের করে ফেলে, যেটিকে সে দড়ির মতো ব্যবহার করবে। এরপর সে অন্ত্রের এক প্রান্ত দুজনের কাছেই পর্যায়ক্রমে পাস করে এবং টেবিলের চারিপাশে এক পাক দিয়ে দেয় এবং টেবিলটিকে নিজের দিকে টেনে নিয়ে আসে। এরপর সিসিলিয়া মোবাইলটি তুলে একজনকে কল দেয়, যেখানে সে বলে তাকে কিডন্যাপ করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলার আগেই অ্যামান্ডা চলে আসে আর তাকে শক দিয়ে তার ফোনটি নিয়ে নেয় এবং টেবিলটিকে একটি কর্নারে সাইড করে রেখে দেয়। কিছুক্ষণ পর পার্কার তার স্ক্যাম হওয়ার টাকাগুলো ফেরত নিতে তাদের লোকেশনে চলে আসে। ফ্যাক্টরিতে ঢুকেই সে পিগমাস পরা একজনকে সামনে পায়, আর তাকে সে দেখা মাত্রই সেখানে শুট করে দেয়, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। অথচ সেটি অ্যাকচুয়ালি একটি ডামি ছিল, যার মাথায় ভ্যালেন্টিনার মাথা ফিট করা ছিল। অ্যামান্ডা তখন পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে এবং সেখানেই তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান আসলে সে ফ্যাক্টরির উপরের রুমে নিজেকে বাধা অবস্থায় পায় এবং সে একদমই ক্লুলেস ছিল এই ব্যাপারে যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কিন্তু সে জিগসকে আগে থেকেই চিনত। সে জিগসকে বলে তার পুরো সার্জারিটা একটা বড় স্ক্যাম ছিল, তারা অন্যদের মতো তার টাকাও স্ক্যাম করে পালিয়েছে। জিগস তখন তাদের পাশের স্ক্রিনটি দেখিয়ে বলে তারা সবাই এখানেই আমার কাছে বন্দি আছে, আর তোমার টাকা তুমি ঠিকঠাক পেয়ে যাবে, কিন্তু গেম শেষ হওয়ার পর। সে একটি স্ক্রিনে ভ্যালেন্টিনার অবস্থা দেখে অনেক আতঙ্কিত হয়ে পড়ে এবং জিগসকে প্রশ্ন করে, তোমরা ভ্যালেন্টিনাকে কি মেরে ফেলেছো? উত্তরে জিগস বলে, আমরা কাউকেই মারি না। পার্কারকে ফ্রি করার আগেই সে তাকে রুলস বুঝিয়ে দেয়, যেটি হলো কোনো প্রকার গানস ব্যবহার করা যাবে না, মিন্স নো গানস। যদি এই রুলসটি সে ভঙ্গ করে তাহলে এর পরিণতি খুব একটা ভালো হবে না। তখনই অ্যামান্ডা জিগসকে সাইডে নিয়ে যায় এবং তার পার্কারের উপর ডাউট হচ্ছে এমনটি জানায়, বাট জিগস তাকে আশ্বাস দিয়ে বলে তার দৃঢ় বিশ্বাস তাদের সবকিছুই পরিকল্পনা মাফিক চলছে, তাই ভয়ের কোনো কারণ নেই। এরপর জিগস অ্যামান্ডাকে গ্যাব্রিয়েলার ট্র্যাপটি নিচে গিয়ে সেট আপ করার অর্ডার দেয়, কিন্তু নিচে নেমেই অ্যামান্ডা মাতেওর ট্র্যাপটি প্রিপেয়ার করে দেয়, কারণ গ্যাব্রিয়েলার নিরীহ নিষ্পাপ চেহারা দেখে অ্যামান্ডার মধ্যেও জিগসের মতো তার প্রতি সফট কর্নার সৃষ্টি হয়েছে। অ্যামান্ডার মতে গ্যাব্রিয়েলাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ সবার থেকে তার এসবে অপরাধের পরিমাণটা অনেক কম, কিন্তু জিগসের নজরে তো সবাই সমান। সে সিসিলিয়াকেও একটি চান্স দিবে, যদিও সে কোনো চান্স পাওয়ার যোগ্য না, বাট এটাই জিগসের রুলস। অ্যামান্ডা মার্টেওর ফেসের টেস্ট করে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে ট্র্যাপে আটকে দেয়। এখান থেকেই শুরু হয় আমাদের মুভির 4th গেম, দি ব্রেইন সার্জারি ট্র্যাপ। এবার তাকে ইনস্ট্রাকশন দিতে বিলি ট্রাইসাইকেল করে আসে। ওয়েল, আপনি যদি স ফ্রাঞ্চাইজিটা শুরু থেকে দেখে আসেন তাহলে সেখানে প্রায়ই বিলি নামক পাপেটকে দেখবেন। এটি মূলত জিগসর খুব স্পেশাল একটি পাপেট, যেটি জিগস পার্সোনালি ইউজ করে। বিলি তার ট্রাইসাইকেল করে প্রয়োজনীয় সকল সার্জিক্যাল ইকুইপমেন্ট নিয়ে আসে এবং তার সাথে থাকে জিগসর পাঠানো টেপ রেকর্ডার। মার্টেও টেপ রেকর্ডারটি চালালে সেখানে সে তার গেমের সকল ইনস্ট্রাকশন পেয়ে যায়। তাকে 3 মিনিট সময় দেওয়া হয় নিজের ব্রেন থেকে একটি অংশ বের করে সামনে রাখা মেজারমেন্ট গ্লাসে থাকা লিকুইডের ভেতর রাখতে হবে, যেটি একটি নির্দিষ্ট পরিমাণ লিকুইডের সাথে দ্রবীভূত হলে সেখানে থাকা সার্কিটটি অফ হয়ে যাবে আর লকার থেকে একটি চাবি ওপেন হবে, যেটি দিয়ে সে তার মাথায় বসানো ট্র্যাপটি খুলতে পারবে। তার আগে চলুন আমরা মার্টেওর জন্য এমন ট্র্যাপ তৈরি করার পেছনের লজিকটি একটু বুঝে আসি। মার্টেওর কাজই ছিল ভিকটিমকে ফেক সার্জারির পূর্বেই অ্যানাস্থেসিয়া দেওয়া। এখন তাকে নিজের সার্জারি নিজেকেই করতে হবে, তাও আবার
কোনো অ্যানাস্থেসিয়া ছাড়াই। জিগসর সাথে সে যেটি করেছিল তার ঠিক উল্টোটা। এই ট্র্যাপটি মূলত জিগসর ডিজাইন করেছিল সেদিন পার্কে বসে, যেটি সে পরে ছিঁড়ে ফেলে দিয়েছিল পরবর্তীতে, যদিও সে এটি পুনরায় ডিজাইন করে। এরা কত বড় বলদ, কি সুন্দর একটা শয়তান ঘুমাই গেছিল, কি দরকার ছিল তাকে আবার জাগায় দেয়ার। এনিওয়েজ, টাইম শুরু হওয়ার সাথে সাথেই সে চেঁচানো শুরু করে দেয়। প্রায় 1 মিনিট সে এভাবেই ওয়েস্ট করে দেয়, বাট বাকি দুজন তাকে বোঝানোর পর সে ফাইনালি ড্রিল মেশিনটি নিজের মাথায় তুলে নেয়। আর সামনে রাখা মনিটর দেখে দেখে সে তার নিজের মাথার খুলি কাটা শুরু করে। এজন্য তাকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এরপর খুলির একটি অংশ কাটার পর সে কোনোভাবে মাথা থেকে ব্রেইনের একটি পিস বের করে গ্লাসটিতে রেখে দেয়, কিন্তু সার্কিটটি বন্ধ হওয়ার আগেই টাইম শেষ হয়ে যায়। এ কারণে তার মুখের কাছে ফিট করা মাস্কের হিটারগুলো অন হয়ে যায় আর মাস্কটি ক্লোজ হয়ে যায়, যার কারণে তার পুরো মুখ গলে যায় এবং তার মাথার খুলি টোস্ট হয়ে যায়। এই সেম মাস্কটি জিগস মেক্সিকো আসার সময় একটি স্ট্যাচুর মুখে দেখেছিল। এছাড়াও ডিয়েগোর ট্যাক্সিতেও কিন্তু সেম মাস্কটি ছিল, যদি আপনারা খেয়াল করে থাকেন আর কি। এসব দেখে পার্কারের মাথা ঘুরতে থাকে। তার কাছে তো এই দুজনকেই ভিলেন মনে হচ্ছিল। সেখানে জিগস এবং অ্যামান্ডার মধ্যে চলছিল একটি ইমোশনাল মোমেন্ট, আর এখানে আমরা প্রথমবারের মতো জিগসের চোখে অশ্রু দেখতে পাই, কারণ জিগস ভেতরে ভেতরেই মরে যাচ্ছে এবং অ্যামান্ডাকে এখন তার লেগেসি কন্টিনিউ করতে হবে, যেটার জন্য সে একদমই প্রস্তুত না। এখানে তারা পার্কারকে ফ্রি করে দেয় আর এখন গ্যাব্রিয়েলার সিরিয়াল আসে। তার জন্য একটি টেপ রেকর্ডার বিলিয়ের গলায় ঝোলানো ছিল। সে টেপটি নিয়ে যখনই প্লে করলো তখনই তার হাতে পায়ে থাকা শেকলগুলো তাকে টেনে শূন্যে ঝুলিয়ে দিল। গেমের রুলস হচ্ছে সে যদি 3 মিনিটের মধ্যে তার সামনে থাকা হাতুড়ি দিয়ে নিজের হাত পা ভেঙে নিজেকে মুক্ত করতে পারে তাহলে সে বেঁচে যাবে, তা না হলে কি হবে, এই চেইনগুলো তার হাত পা টেনে ছিঁড়ে ফেলবে। একদমই না, এত সহজ মৃত্যু তো মুভি দেয় না। তার সামনে আছে একটি রেডিয়েশন কয়েল। গেম স্টার্ট হলে ধীরে ধীরে রেডিয়েশন কয়েলের পাওয়ার বাড়তে থাকবে এবং 3 মিনিট পর রেডিয়েশন কয়েলের পাওয়ার একদম শীর্ষে পৌঁছে যাবে, যার ফলে তার মুখ গলে যাবে। এমন ট্র্যাপ বানানোর পেছনের লজিকটি হলো সে জিগসকে নিজের নিরীহ সহজ সরল ফেস দিয়ে তার মধ্যে বিশ্বাস অর্জন করেছিল। তাই এখন যদি নিজের নিরীহ সহজ সরল ফেস বাঁচানোর পাশাপাশি নিজের জীবনটাও বাঁচাতে পারে তাহলে সে করে দেখাক সেটা। ফেস বাঁচানোর তো কোনো চান্সই নেই, যদি অ্যাটলিস্ট নিজের জীবনটা বাঁচাতে পারে আর কি। তো টাইম শুরু হয়ে যায় আর শুরু হয় আমাদের মুভির 5th গেম, দি রেডিয়েশন ট্র্যাপ। সে একজন বুদ্ধিমান নাগরিকের মতো প্রথমে নিজের হাত ভাঙা শুরু করে যাতে সে ডিরেক্ট নিচে গিয়ে পড়ে, কিন্তু সিসিলিয়া তাকে বলে প্রথমে পা ভেঙে নিজেকে মুক্ত করতে। এমনটাই হবে যদি আপনি স্কুলের ফিজিক্স ক্লাসগুলো বাঙ্ক মেরে প্রেম করতে যান। এটা সিসিলিয়ার শয়তানি নাকি বোকামি, এটা আপনারা আমাকে কমেন্টে বলুন। সিসিলিয়ার কথা মতোই গ্যাব্রিয়েলা নিজের পা ভাঙা শুরু করে দেয় এবং মুক্তও করে ফেলে, কিন্তু ততক্ষণে তার ফেসটি খুব বাজেভাবে ঝলসে যায়। এ কারণে কখনো ক্রিমিনাল বন্ধুদের পরামর্শ নেবেন না, হোক সে যতই আপনার ভালো বন্ধু। রেডিয়েশন ততক্ষণে একদম শীর্ষে পৌঁছে যাওয়ার আগেই সর্বশেষ হাত ভেঙে সে নিজের জীবনটা বাঁচিয়ে ফেলে। জিগস অ্যামান্ডাকে বলে তুমি তাড়াতাড়ি গ্যাব্রিয়েলাকে হসপিটালে নিয়ে যাও, আর তখনই পেছন থেকে তাদেরকে গান পয়েন্টে নিয়ে ফেলে পার্কার। জিগসর বলা রুল তখন সে ভেঙে ফেলে। সেখানে রিভিল হয় পার্কার সিসিলিয়ার বয়ফ্রেন্ড। পার্কার বলছিল তোমার জন্য তো আমি মরতেও পারি। সে সিসিলিয়াকে ফ্রি করে তার জায়গায় ফাঁসিয়ে দেয় জিগসকে। এর মাধ্যমে বুঝতে পারি সিসিলিয়ার রগে রগে শয়তানি আছে, আর সে জিগসর থেকেও বড় শয়তান। জিগস বারবার বলছিল গ্যাব্রিয়েলাকে হসপিটালে নিয়ে যেতে, দ্রুত মেডিকেল সাপোর্ট পেলে সে বেঁচে যাবে, কিন্তু সিসিলিয়া তাকে পা দিয়ে লাথি মেরেই সেখানে তার ঘাড় ভেঙে মেরে ফেলে। কারণ গ্যাব্রিয়েলা যদি কোনো কারণে বেঁচে যেত তাহলে তাদের সকল জারিজুরি পুলিশের কাছে ফাঁস হয়ে যেত। এসব দেখেও অ্যামান্ডা চুপ করে থাকতে পারে না, সে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে, তাই তাকেও শেকল দিয়ে আটকে রাখে তারা। জিগস পার্কারকে বলছিল এই মহিলা তোমাকে একদিন জ্বালিয়ে মারবে, জাস্ট তুমি সেটা এখন দেখতে পাচ্ছ না। এটি শুনে সিসিলিয়া তখন কথা ঘুরিয়ে জিগসকে বলতে থাকে মহান জিগস আজকে নিজের ট্র্যাপে নিজেই ফেসে গিয়েছে, আর এমন দিন কাউকে দেখতে হতো না যদি কিনা সে চুপচাপ নিজের রাস্তায় ফিরে যেত। আজকে তার নিজের বানানো রুলই নিজের মৃত্যুর কারণ হবে। জিগসের যে গেমটি আছে ওটা খেলার জন্য আরো একটি মানুষের দরকার পড়বে। আপনাদের আমি আগেই বলেছি এই সিসিলিয়া জিগসের থেকেও বড় শয়তান। সে এত বড় ডাইনি যে সেই গেমটি খেলার জন্য সেকেন্ড পার্টিসিপেন্ট হিসেবে কার্লোসকে তুলে আনে, যেটি দেখে জিগস বলে এসব তুমি ঠিক করছো না। সিসিলিয়া বলে এখন কি তোর কথা আমাকে শুনতে হবে? জিগসের ডায়লগ জিগসকেই দিচ্ছে, খুব ভালো।
কার্লোসকে জিগসয়ের সাথে ট্র্যাপে ফাঁসিয়ে দিয়ে সিসিলিয়ার ট্র্যাপটি স্টার্ট করে দেয় আর শুরু হয়ে যায় দি ব্লাড বোর্ডিং ট্র্যাপ। একবারে একজনের মুখের উপর প্রচন্ড প্রেসারের সাথে রক্ত এসে পড়বে আর দুজনেরই হাতের কাছে একটি করে লিভার থাকবে যেটি ট্র্যাপের সাথে কানেক্টেড থাকবে। যে যখন যার পাশের লিভারটি টানবে তার মুখের উপর তখন রক্তগুলো এসে পড়বে এবং অপরজনের উপর পড়বে না। আর যদি সে লিভারটি ছেড়ে দেয় তাহলে অপরজনের উপর এসে রক্তগুলো পড়তে থাকবে, মানে একবারে একজনের উপরই রক্তগুলো এসে পড়বে। সিসিলিয়া চাচ্ছিল জিগস নিজেকে বাঁচাতে গিয়ে যেন নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলে, কিন্তু জিগস কার্লোসকে স্পষ্ট জানিয়ে দেয় যত কিছুই হোক না কেন তার লিভারটি যেন সে না টানে। তাই সব রক্ত এবার জিগসর মুখের ওপর এসেই পড়ছিল আর কিছুক্ষণ এমনটা চলতে থাকলে জিগসর দম বন্ধ হয়ে সেখানেই মারা যাবে। এসব সহ্য করতে না পেরে কার্লোস নিজের লিভারটি টেনে দেয় আর এখন জিগসকে ছেড়ে কার্লোসের মুখের ওপর রক্তগুলো এসে পড়তে থাকে, কিন্তু এবার জিগস নিজের লিভারটি খুব শক্ত করে ধরে রাখে যাতে চাইলেও কার্লোস তার লিভারটি টানতে না পারে। তাই এখন সব রক্ত জিগসের উপর এসেই পড়তে থাকে। কতটা মর্মান্তিক, তাই না? যাকগে, তাদেরকে এভাবে ফেলে রেখে সিসিলিয়া এবং পার্কার উপরের রুমে চলে যায় নিজেদের টাকাগুলো নিতে, যেগুলো জিগস তার ম্যানশন থেকে উদ্ধার করেছিল। তারা মেবি জিগসকে খুব লাইটলি নিয়েছে। সিসিলিয়া তখনও ভাবছিল জিগসকে সে তারই ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু তার কোনো ধারণাই নেই এই ব্যাপারে যে এই ট্র্যাপটি জিগস নিজেই নিজের জন্য ডিজাইন করেছিল। স মুভির লাস্ট পর্যায়ে এসে এভাবে তো এন্ডিং হতে পারে না। সিসিলিয়া যখনই টাকার ব্যাগটি নিজের হাতে নিল তখনই ব্যাগের পেছনে লুকিয়ে থাকা টাইমারে উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং জিগসয়ের ট্র্যাপটি অফ হয়ে যায় এবং সাথে সাথে সয়ের আইকনিক মিউজিক স্টার্ট হয়ে যায়, যেটি বুঝিয়ে দিচ্ছে কেউ হয়তো একটু বেশি ওভার স্মার্ট দেখাতে গিয়ে ধরা খেয়েছে। ব্যাগের ভেতর কোনো টাকাই ছিল না এবং চোখের পলকেই তাদের সম্পূর্ণ রুমটি অটোমেটিকলি লক হয়ে যায়। সিসিলিয়ার হাতে থাকা হ্যান্ডগান দিয়ে দরজার লকে শুট করতে গেলে গুলি আর চলে না, কারণ পার্কার যখন অজ্ঞান ছিল জিগস তখন তার হ্যান্ডগানের বুলেট থেকে সব বারুদগুলো বের করে ফেলেছিল। জিগস অনেক আগেই পার্কারকে সতর্ক করেছিল, কিন্তু সে প্রেমের সমুদ্রে গা ভাসিয়ে তার কথার খেলাপ করে। সেই ভুলের পরিণতি এখন সে হাড়ে হাড়ে টের পাবে, কারণ তখন রুমের ভেতর কেমিক্যাল গ্যাস ঢোকা শুরু করছিল আর শুরু হয়ে যায় আমাদের এই মুভির ফাইনাল গেম লিকিং গ্যাস ট্র্যাপ। ডিয়েগো ওই দিনই জিগসকে পার্কার সহ সবার নাম বলে দেয়, কিন্তু তারা পার্কারকে কোথাও ট্র্যাক করতে পারছিল না। তাই তাকে কিডন্যাপ না করে বরং স্বেচ্ছায় তাকে ফ্যাক্টরিতে আনা হয়। আপনারা অনেকেই হয়তো বুঝে গিয়েছেন সিসিলিয়া তখন যে কলটি করেছিল সেটি মূলত পার্কারকেই করেছিল। সে ভেবেছিল ওই কলটি নিজের চালাকির ফলে করতে পেরেছিল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে ওই কলটি তাকে অ্যাকচুয়ালি করানো হয়েছে, যেটি নজরদারি অ্যামান্ডা দূর থেকেই করছিল এবং সঠিক সময় সে তাকে শক দিয়ে থামিয়েও দেয়। এরপর পার্কার চলে আসে, কিন্তু জিগস তাকে এসবের ভেতর জড়াতে চায়নি। পার্কার নিজ থেকেই এসবে ইনভলভ হয়ে গিয়েছে আর এখন সে ট্র্যাপেও ফেসে গিয়েছে। তারা ভেবেছিল জিগসকে তারই ট্র্যাপে ফাঁসিয়ে মারবে, কিন্তু জিগস তারপরও তাদের আরো একবার সুযোগ দিল। রুমের ভেতর একটি মাত্র ফুটো থাকে, যেটি দিয়ে একজনই রুমের বাইরে মাথা বের করে শ্বাস নিতে পারবে এবং যে কোনো একজনকেই সেখানেই মরতে হবে। ওয়েল, এত কিছুর পরও আপনিও কি কাউকে এমন সুযোগ দিতেন? কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে এখন এই দুই লাভ বার্ডস নিজেদের মধ্যেই মারামারি করবে, যারা কিছুক্ষণ আগেও সবার সামনে একজন আরেকজনকে ভালোবাসার বয়ান ছাড়তেছিল। তাই এখন নিজের জীবনটা বাঁচাতে হলে একজনকে তো মরতেই হবে, তাই কোনো রং ঢং এখানে আর চলবে না। মনে আছে পার্কার সিসিলিয়াকে বলেছিল তোমার জন্য তো আমি মরতেও পারি, তাই এখন সময় এসে গিয়েছে পার্কারের। সাহস থাকলে এখন মরে দেখাক। জিগস আগেও পার্কারকে সতর্ক করেছিল এই মহিলা তোকে একদিন জ্বালিয়ে মারবেই মারবে, আর ঠিক সত্যি সত্যি এখন তাকে সিসিলিয়া জ্বালিয়েই মারবে, তাও আবার কেমিক্যাল গ্যাসের ভেতর। নিজের জীবন বাঁচানোর জন্য সিসিলিয়া পার্কারের পেটে ছুরি ঢুকিয়ে নিজের জীবনটা কোনোভাবে বাঁচিয়ে ফেলে, কিন্তু সে তার টাকাগুলো আর ফেরত পায় না, কারণ এতক্ষণ ধরে তার টাকাগুলো নিচেই টেবিলের ওপর রাখা ছিল, যেটা কেউই খেয়াল করেনি, এমনকি আমিও না। জিগস টাকার ব্যাগটি কার্লোসের হাতে দেয় আর এভাবেই পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয় মহান ফুটবলার রবার্তো কার্লোস। অ্যাকচুয়ালি না, কিডিং। তারা তিনজন সিসিলিয়াকে সেখানেই ফেলে চলে আসে আর সূর্যোদয়ের সাথে সাথে একটি নতুন সূচনার মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। এরপর একটা মিড ক্রেডিট সিন আসে যেখানে আমরা চলে যাই সয়ের আইকনিক বাথরুমে, যেখানে স মুভি ফার্স্ট শুট হয়েছিল। সেখানে ঝুলেছিল হেনরি। সবকিছু শুরু হওয়ার পেছনে যখন এই ভদ্রলোকই দায়ী, তখন জিগস তাকে কিভাবে বা ছেড়ে দেয়। এছাড়াও পেছনে অ্যাডাম এবং জেপের লাশ এত বছর ধরে সেখানেই ছিল। ওয়েল, অ্যাডাম আর জেপ কারা
সয়ের একদম ফার্স্ট পার্টে তারা দুজন সেখানেই ট্র্যাপে ফেসে মারা যায়, আর এখনো পর্যন্ত তাদের বডি সেখানেই রয়ে গেছে। আর এখানে আমরা সয়ের আরেকটি মুখ দেখতে পাই, আর সেটি হলো ডিটেকটিভ হফম্যান। এই ডিটেকটিভের সাথে তখন আমরা জিগসকে কথা বলতে দেখেছিলাম। সে সব স্ক্যামারদের ইনফরমেশন শুরু থেকেই জিগসকে দিয়ে আসছিল। এবার কিন্তু হেনরির পেটে কোনো ক্ষত চিহ্ন ছিল না, যেটি দেখে জিগস একটি ট্র্যাপ বানায়, যেটি হেনরির পেটটি চিরে এবার সত্যি সত্যি তার পেটে আবার আগের মতো ক্ষতচিহ্ন তৈরি করতে পারবে। এখানে হফম্যান বলে, পুরো পৃথিবীতে চিটারি করার জন্য তুমি শেষমেশ জিগসকেই পেলে। একটি মানুষের মারাত্মক ব্যাড লাকে পড়লে যা হয় আর কি। জিগস হেনরির ট্র্যাপটি অন করে দেয়, আর শুরু হয় দ্য ডিসএম্বাউলমেন্ট ট্র্যাপ। এবং হেনরির বোগোলার না দেখেই মুভি এখানেই শেষ হয়। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমি ফাহমিদা সুলতানা, নটনা পাক্স গেমিং, রিয়াজুল এবং সোহেল হোসেনকে শাউট আউট দিচ্ছি তাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রতিটা কমেন্টে দেওয়া উৎসাহ এবং ভালোবাসা আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। এরপর থেকে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসবে সবকটাতেই এমন শাউট আউট ফিচার থাকবে। সো বেশি বেশি কমেন্ট করুন যাতে আমি বেশি সংখ্যক মানুষকে শাউট আউট দিতে পারি, এবং একটি সময় গিয়ে যখন আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার্সের একটি বড় ফ্যামিলি হয়ে যাব, তখন হয়তো এসব শাউট আউটের মূল্য আপনাদের কাছে কয়েক গুণ বেড়ে যাবে। তাই বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করুন, আর আমার ট্র্যাপ থেকে বাঁচতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। টিল দেন, বাই এন্ড পিস।